বাল্য নাম নরেন্দ্রনাথ দত্তটা তো কিছু নয়, দত্ত আছে? বিবেকানন্দ এইমস অফ এডুকেশন কী ছিল? তিনি চেয়েছিলেন অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ এডুকেশন টু হার্ট অ্যান্ড মাইন্ড, টু স্ট্রেংথ ক্যারেক্টার অ্যান্ড ন্যাশনাল কনসিয়াসনেস, টু হেল্প ইন দ্য কাল্টিভেশন অফ স্ট্রেংথ অ্যান্ড এনার্জি, নেচার অ্যান্ড ব্রেন অ্যান্ড ইন্টেলেক্ট অ্যান্ড স্টেয়ার ফিলিং অফ কাইন্ডনেস অ্যান্ড সিম্প্যাথি। পিডিএফটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এরপর দেখো এডুকেশনাল ফিলোসফি অফ ঋষি অরবিন্দ। ঋষি অরবিন্দ সম্বন্ধে একটু জানতে হবে আমাদের। তিনি জন্মেছিলেন 1872 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ইন কলকাতা। এই অরবিন্দ কথাটার কিন্তু একটা মিনিং আছে। অরবিন্দ কথাটার মিনিং হচ্ছে লোটাস, ঠিক আছে, পদ্ম। এটা সংস্কৃত একটা শব্দ অরবিন্দ আছে, সেখান থেকেই এটা এসেছে। নেক্সট, এত ডিটেলসে কিছু আমাদের জানার প্রয়োজন নেই। আরেকটা এই 2011 থেকে 2016, আচ্ছা এর আগে আমি ন্যাশনাল এডুকেশন পলিসি অন এডুকেশন 1986, ওটা কিন্তু বর্তমানে 2020-তে ওই প্ল্যানটা কিন্তু আবার নিয়ে আসা হয়েছে, বুঝলে? ঠিক আছে, ওই প্ল্যানটা আবার নিয়ে আসা হয়েছে। 2020 ন্যাশনাল পলিসি অন এডুকেশনটা আরেকবার পড়াতে হবে। আজকে তো ডেমো দেওয়ার কথা ছিল অনেকে, তো কোথায় গেল সব? সবটাই নেই। আচ্ছা, ক্লাস 1-এর একটা স্টুডেন্ট, তার বয়স কত হওয়া উচিত তোমাদের কোনো আইডিয়া আছে? ধরো একটা স্টুডেন্ট ক্লাস 1-এ পড়ে, স্যার 6 বছর। হ্যাঁ 6 স্যার 6 বছর, বছর। হ্যাঁ এজ 6 বছর হতে হবে, কিন্তু তার বেশি হতে পারে, কিন্তু 7 বছরের কম হতে হবে, মানে 6+ ম্যাক্সিমাম, ঠিক আছে? 6 বছর হতে হবে এবং 7 বছরের মানে কম হতে হবে। তো 6 বছর 11 মাস 29 দিন হলেও অসুবিধা নেই। ক্লাস 2-এর ক্ষেত্রে 7 বছর এবং বেশি, কিন্তু 8 বছরের কম। এইভাবে চলতে থাকবে। 3, 4, 5, 5টা একটু মাথায় রাখবে। 5 হচ্ছে 10 বছর। ক্লাস 5-এর এজ হওয়া উচিত 10 বছর, বাট লেস দ্যান 11 ইয়ার্স। 10 বছর মিনিমাম হতে হবে, কিন্তু 11 থেকে আবার কম হতে হবে, 10+ হতে হবে। 6-এর ক্ষেত্রে ওটা এইভাবে বেড়ে যাবে 11+, ঠিক আছে? 7-এর ক্ষেত্রে 12+। আর স্কুলগুলোর ডিস্ট্যান্সের ক্ষেত্রে প্রাইমারি মানে 1 থেকে 4 ক্লাস পর্যন্ত, মানে একটা ছাত্র বা ছাত্রীর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1 কিলোমিটার তার মধ্যে হতে হবে রুরাল এরিয়ার ক্ষেত্রে। আরবান এরিয়ার ক্ষেত্রে 1/2 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেল। আর আপার প্রাইমারি লেভেল রুরাল এরিয়ার ক্ষেত্রে 2 কিলোমিটার, আর আরবান এরিয়ার ক্ষেত্রে 1 কিলোমিটার। রুরাল মানে গ্রামের ক্ষেত্রে, আরবান মানে হচ্ছে শহরাঞ্চলে। এবং কখনোই 300-র বেশি স্টুডেন্ট হলে চলবে না প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, ঠিক আছে? আর আপার প্রাইমারি ক্ষেত্রে 500-র বেশি স্টুডেন্ট নেওয়া যাবে না অ্যাডমিশন। আচ্ছা, এরকম একটা ওয়ার্ড আছে REPA। এটা ফুল ফর্ম জানো? রেপা। এটা একটা হচ্ছে অথরিটি, মানে অস্থায়ী একটা কর্তৃপক্ষ, রাইট টু এডুকেশন প্রোটেকশন অথরিটি। আর ফর রাইট টু এডুকেশন প্রোটেকশন অথরিটি, মানে এটা শিশু ছাত্রছাত্রীদের জন্য এটা বানানো হয়েছে, শিশুদের সুরক্ষা। একটা অস্থায়ী কর্তৃপক্ষ এখানে কাজ করে। আচ্ছা, পিকক মডেলে বা পিকক কার্ড ইন CCE কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন CCE, এখানে 5টা এর কথা বলা হয়েছে। সেই 5টা সম্বন্ধে জানো? 5E।
ওগুলো তো বিএডে ছিল। 5 কি বোঝানো হচ্ছে, ফার্স্টে তোমাকে একটা স্টুডেন্টকে এনগেজ করতে হবে, এনগেজমেন্ট। 5 প্রথম এটা হচ্ছে এনগেজমেন্ট। প্রথম এটা হচ্ছে এনগেজমেন্ট, তাকে এনগেজমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে এক্সপ্লোরেশান, ই ফর এক্সপ্লোরেশান। আমি বলে যাচ্ছি, লেখাটা হাত দিতে অসুবিধা হচ্ছে, কোনটা চার্জে আছে। এলাবোরেশান, এক্সপ্লানেশান আর ইভালুয়েশান, ঠিক আছে? এই 5 সম্বন্ধে ধরতে পারে। স্যার এক্সপ্লোরেশন বলতে? এক্সপ্লোরেশন বলতে এক্সাম্পল হিসাবে বলা হচ্ছে, ওই এক্সপ্লানেশনটা হচ্ছে এক্সাম্পল, তাই তো? এক্সপ্লোরেশনটা দাও, এই মানেটা একটু দেখতে হবে কী আছে। এক্সপ্লোরেশন মানে আমার মনে হচ্ছে এটা সম্ভবত এক্সপেরিমেন্টের জায়গা থেকে আসছে, বুঝলে? কোশ্চেন করা বা এক্সপেরিমেন্টেশন, এই বিষয়টাকে বোঝানো হয়েছে, বুঝতে পারলে? এনগেজ করা মানে কি পার্টিসিপেন্টে অংশগ্রহণ করা, ঠিক আছে? পার্টিসিপেন্ট করা না, অনেকে দেখবে অনেক স্টুডেন্ট আছে, তুমি একটা প্রজেক্ট সম্বন্ধে কিছু একটা করতে বললো, দলবদ্ধভাবে তারা করছে, কিছু দেখবে তারা যখন একাকি করতে বলবে, সবাইকে সিঙ্গেলভাবে দেবে কাজটা করতে বলবে, তারা কিন্তু অতটা অ্যাক্টিভ হবে না। যখন তুমি বলবে যে তোমরা সবাই মিলে এই প্রজেক্টটা বানাও, তো দেখবে এক একজন সবাই মিলে একটা গ্রুপ বানাবে, সেই গ্রুপে দেখবে কিছু স্টুডেন্ট যারা কোনোভাবেই অ্যাক্টিভ থাকে না, তারাও কিন্তু একটু দু একটা কথা বলতে শুরু করবে, তাদের ঘরে এইভাবে এনগেজ করা হয়। এবার কিছু স্টুডেন্ট দেখবে প্রশ্ন করবে, কেউ দেখবে এক্সপেরিমেন্ট করবে যে এইভাবে করলে এটা কী হতো, ঠিক আছে? সেই জন্য গ্রুপ স্টাডি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে স্কুলের ক্ষেত্রে। তারপরে দেখবে কী হয়, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান, তারা নিজেরা প্রয়োগ করার চেষ্টা করে। আবার সহানুভূতিশীল হয়, তারা আস্তে আস্তে কাজের দিকে আগ্রহ বাড়ে তাদের, এবং আস্তে আস্তে তারাও ক্রিয়েটিভ মাইন্ডেড হয়। দেখবে বাচ্চারা বাড়িতে অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে দেখবে এটা সেটা এক্সপেরিমেন্ট করে, এবং নিজেরা দেখবে কিছু না কিছু একটা বানিয়েও ফেলে, তাই না? বাড়ির ছোটরা দেখবে অনেক কিছু এইভাবে করে। সেইভাবে স্কুলের ক্ষেত্রেও গ্রুপ স্টাডি বা তাদের কোনো প্রজেক্ট যদি দেওয়া হয়, তারা দেখবে অনেকটা অ্যাক্টিভ হয়, বেশি অ্যাক্টিভ হয়। সিঙ্গেলভাবে যদি তাদের না দিয়ে গ্রুপ করে দেওয়া হয়, তাহলে তারা দেখবে একটু বেশি অ্যাক্টিভ হয়ে যায়। যারা কোনো দিনই অ্যাক্টিভ হয় না, তারাও দেখবে অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, রাইট টু এডুকেশন অ্যাক্ট কত সালে এসেছিল বলে ইন্ডিয়াতে? রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা ইম্পর্টেন্ট। শিক্ষার অধিকার আইন, RTE, 2009। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। মানে এটা কম্পালসারি, এটা মানতেই হবে, রাইট টু এডুকেশন অ্যাক্ট মানতেই হবে। আচ্ছা, এখন এই হায়ার সেকেন্ডারি লেভেলে আমাদের টোটাল কত মার্কসের পরীক্ষা হয় গো জানো? যারা এইচএস সেকশনে ইন্টারভিউ দেবে তাদের জন্য জিজ্ঞেস করছি। 500, তাই তো? 500 মার্কসের এক্সাম হয়। ল্যাঙ্গুয়েজে কটা সাবজেক্ট থাকে বলো? দুটো স্যার, বেঙ্গলি আর ইংলিশ। হ্যাঁ, বেঙ্গলি, ইংলিশ, আদার্স একটা সাবজেক্ট কেউ নিতে পারে, তার মাতৃভাষার উপর ডিপেন্ড করছে। আর কম্পালসারি ইলেক্টেড সাবজেক্ট কটা হয়? 3টে স্যার। কোয়ালিফাই করার জন্য কত পার্সেন্ট মার্কস পেতে হয় জানো এখন হায়ার সেকেন্ডারিতে? কোয়ালিফাইং মার্কস বলো? 30% মিনিমাম পেতে হবে, তাহলে সে কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে। আউট অফ 100-এর মধ্যে 30% বা 30 মার্কস হিসেবে আমরা বলতে পারি, যেহেতু 100 নম্বরের পেপার। আর হায়ার সেকেন্ডারি লেভেলে যে আমাদের যে বোর্ড সার্টিফিকেটটা দেয় ওয়েস্ট বেঙ্গল, সেই হায়ার সেকেন্ডারি বোর্ডের ফুল ফর্মটা বলতে পারবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, WBCHSE। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল কথাটা আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, WBCHSE। আর মাধ্যমিক বোর্ডটা বলতে পারবে? স্যার WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
WBB, হ্যাঁ হ্যাঁ স্যার, WBBSE। ভেরি গুড। আচ্ছা, প্র্যাকটিক্যালে কত মার্কস দেওয়া হয় এখন জানো? সায়েন্সের ক্ষেত্রে প্রজেক্ট যেটা বলা হচ্ছে, এখন টোটাল মার্কস হচ্ছে তো 100, তাই না? এই 100-এর মধ্যে এখন তো সেমিস্টার হয়ে গেছে। আবার কটা সেমিস্টার হয়েছে গো? স্যার 4টে। 11-এ 2টো, 12-এ 2টো। সিলেবাস সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে আগে বলা হয়েছিল, ফাদার অফ বেঙ্গলি প্রোজ। আমাদের ঈশ্বরচন্দ্র পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ফাদার অফ বেঙ্গলি প্রোজ হিসাবে পরিচিত। তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, তাই তো? কত খ্রিস্টাব্দে জানো? 1856 খ্রিস্টাব্দে। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, RMSA, কি স্লোগান আছে জানো ওটা? রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের স্লোগানটা জানো? যদি পেন খাতা থাকে লিখে নাও। বুঝতে পারলে? খাতা পেন কাছে থাকলে লিখে নাও। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, এটা লঞ্চ হয়েছিল 2009-এ। RMSA, এটা 2009-এ লঞ্চ হয়েছিল, মার্চ মাসে। এখানটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা, মার্চ 2009। স্লোগানটা লেখো যে পড়ে চলো বাড়ে চলো, মানে ইংরেজিতে, হিন্দিতে লেখা আছে, মানে স্লোগানটা হিন্দিতে, হিন্দি ওয়ার্ডে এটা করা আছে। PADHE, যদি খাতা কলম থাকে লিখে নাও। PA पढ़े चलो, CHALO, पढ़े चलो बढ़े चलो। এটাই ছিল স্লোগান। আচ্ছা, এবার এর মিনিস্ট্রিটা কে ছিল? এর মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, MHRD। এর ফুল ফর্মটা জিজ্ঞাসা করতে পারে। MHRD ফুল ফর্ম হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান মানে RMSA-টা এটা ডেভেলপমেন্ট হিসাবে সেকেন্ডারি এডুকেশনকে ধরা হয়েছিল ইন পাবলিক স্কুল থ্রু আউট ইন্ডিয়া, মানে 9-10-এর জন্য শুধুমাত্র এটা চালু করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল। এবং এটা 15 থেকে 16 বছরের এজ যাদের ছিল, মানে 9-10-এ দেখবে এগুলো পড়ে, যারা 15-16 বছর এজ হয়, তার মানে 15 থেকে 16 বছর এজ বয়সী ছাত্রছাত্রীদের জন্য এটা করা হয়েছিল। এই যে লক্ষ্য ছিল, অনেকগুলি লক্ষ্য ছিল, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। এরপর আমাদের জানতে হবে যে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009। এটা 86তম অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে 2002-এ, যেটা ছিল সেটাকে চেঞ্জ করে 2009-এ এই অ্যামেন্ডমেন্টটা চেঞ্জ করে এটা 2009-এ ইমপ্লিমেন্ট করা হয়েছে। NCPCP ফুল ফর্ম জানো? NCPCP এর ফুল ফর্ম হচ্ছে কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট।
দ্য ন্যাশনাল কমিশন, সরি, দ্য ন্যাশনাল কমিশন ফর, ন্যাশনাল কমিশন, এন ফর ন্যাশনাল, সি ফর কমিশন, পি ফর প্রোটেকশন, সি ফর চাইল্ড রাইট। শেষের পিটার সঙ্গে কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট নেই। এনসিপিসিপি। পিসিপিটা মনে হচ্ছে ভুলই আছে, কি পিসিআর হবে, এনসিপিসিআরই হবে, ঠিক আছে, এটা এনসিপিসিআরই হবে। আরটিই, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটাকে সংক্ষেপে আগেরটা যেটা বললাম যে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, এটাকে আরটিই বলা হয়। এনসিএফ এর ফুল ফর্ম জানো? এনসিএফ, এনসিএফ 2005, এটা 2005-এ লঞ্চ হয়েছিল। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এনসিইআরটি ফুল ফর্ম বলো? এনসিইআরটি বুক আছে, আমরা জানি। স্যার ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ঠিক। আচ্ছা, ডায়েটটা মনে হয় আমি বলেছিলাম না, ডিআইটি, ডায়েট। ডায়েটের ফুল ফর্ম ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সব থেকে বেশি জোর দিতে হবে ডেমোতে, ডেমোটাই মেন। ইউজিসির ফুল ফর্ম বলো? স্যার ইউনাইটেড গ্রান্ট কমিশন। ইউনাইটেড না ইউনিভার্সিটি? সরি স্যার, ইউনিভার্সিটি গ্রান্ট। হ্যাঁ, ইউনিভার্সিটি হবে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। আচ্ছা, গ্র্যান্ড শব্দের অর্থটা কি এখানে বোঝাচ্ছে জানো? স্যার মঞ্জুরি বা মঞ্জুর। হ্যাঁ, কোনো একটা কমিশন বানাতে গেলে একটা গ্র্যান্ট মানে একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়, টাকা পয়সা, ঠিক আছে, সেই ইউনিভার্সিটিগুলোকে ওই গ্র্যান্টটা দেওয়া হয়, সেই কমিশন থেকে দেওয়া হয়। মহাত্মা গান্ধী সম্বন্ধে একটু জানতে হবে আমাদের। থ্রি আর এর কথা বলেছিলেন তাই তো গান্ধীজি? 3R, 3H, 3H কি বলতে পারবে? 3H হচ্ছে হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। 3H, 3H মানে 3টে H আছে। একটা H হচ্ছে হেড, আর একটা H হার্ট, আর একটা H হচ্ছে হ্যান্ড। কি বললাম? হার্ট, আর একটা হচ্ছে হ্যান্ড। এই তিনটে জায়গা মানে আমাদের অঙ্গ, আমাদের শরীরের জানি, এগুলো ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব না। আর 3R বলতে বিয়েতে পড়েছিল এগুলো, 3R, তিনটে আর কী বোঝায়? প্রথম আরটা রিডিং, আগে আমাদের পড়তে হবে, তারপরে রাইটিং। এই আর মানে কিন্তু ডাব্লু নয়, কিন্তু এটা হবে রাইটিং, মানে WRITTING। প্রথমে পড়া, তারপরে লেখা, লেখার পর কিন্তু পড়া নয়। আর একটা বলা হচ্ছে 3R এর, এগুলো 3R বলে 3টে আর দিয়ে হবে না, বুঝলে? আর একটা হচ্ছে অ্যারিথমেটিক। 3R বলতে এই রিডিং, এগুলো ছেড়ে, এগুলো ভুলে যাও। রিডিং, রাইটিং আর অ্যারিথমেটিক। জিজ্ঞাসা করতে পারে এগুলো। ইনাকে ইনার একটা পরিচিত নাম ছিল, কী করে জানো? কী নামে ডাকা হতো? বাপু, তাই তো?
কালকে যারা ডেমো দিতে চাও 11টার সময় দিতে পারো। আচ্ছা, আইসিটির ফুল ফর্ম জানো? আইসিটি কেউ বলতে স্যার পারবে? সিটিটা তো কমিউনিকেশন টেকনোলজি, কিন্তু আই ফর হচ্ছে ইনফরমেশন, আইটা একটু আই ফর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি হ্যাঁ, এন্ড কমিউনিকেশন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস, আইসিটি। এটা স্কুলে আইসিটি কর্মীদের নেওয়া হয়। আইসিটি ইন এডুকেশন মিনস টিচিং অ্যান্ড লার্নিং উইথ আইসিটি। Educational ICT tools can be divided into 3 categories: input source, output source and others. Input source মানে হচ্ছে ভিজুয়ালাইজার, যেগুলো দেখা যায়, হ্যাঁ, ভিজুয়ালাইজার, ডকুমেন্ট, ক্যামেরা, হ্যাঁ, স্টুডেন্ট রেসপন্স সিস্টেম, পিসি, ট্যাবলেট, এগুলো। আর আউটপুট সোর্স হচ্ছে প্রজেক্টর, ইন্ডিকেটিভ, ওই হোয়াইট বোর্ড, ডিসপ্লে, যেমন এগুলো আমি এখন দেখাচ্ছি ডিসপ্লের মাধ্যমে, এগুলো আউটপুট, মনিটর, টিভি, এক্সেট্রা। ইনপুট সোর্স আর আউটপুট সোর্স জানতে চাইতে পারে। আর আদার্স যেগুলো আছে, ডিজিটাল ক্যামেরা, সুইচার, ডিজিটাল রেকর্ডার, আদার টেকনোলজি, এগুলো সব আছে। যদি বলে একটা আইসিটি এক্সাম্পল দাও তো, তুমি ইনপুট আউটপুট যা কিছু দিতে পারো, ঠিক আছে? যেমন স্যার কম্পিউটার। হ্যাঁ, প্রজেক্টর, কম্পিউটার, এগুলো বলতে পারো। একটা অডিও ভিজুয়াল এইডস এর নাম বলতে পারবে? স্যার রেডিও। রেডিও কি ভিজুয়াল অডিও হয়? ভিজুয়াল তো না, ভিজুয়াল টিভি স্যার, টেলিভিশন। অডিও ভিজুয়াল হলে টিভি হবে। বলছে মেন পারপাস অফ ইউজিং আইসিটি ইন ক্লাসরুম টিচিং। এর মেন পারপাস হচ্ছে যে অপটিমাইজ লার্নিং আউটকাম অফ টিচিং, ঠিক আছে? পড়াশোনার ক্ষেত্রেই এটা আমাদের ক্লাসরুমে প্রয়োজন হয়। আইসিটি থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। আচ্ছা, ডেলোর রিপোর্ট সম্বন্ধে কোনো আইডিয়া আছে? ডেলস রিপোর্ট, এটা চালু হয়েছিল 1996-এ। এগুলো বলে যাচ্ছি, মানে এগুলো যে ধরবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এগুলো আমার একটু বলার কর্তব্য, সেই জন্য বলে যাচ্ছি। ডেলস রিপোর্ট চালু হয়েছিল 1996। যদি খাতা কলম থাকে লিখে নিতে পারো, ডেলস রিপোর্ট। এটা লার্নিং থ্রু আউট লাইফ, মানে সারা জীবন ধরে আমাদের লার্নিংয়ে শেখার বিষয়টা সম্বন্ধে বলা হয়েছে ডেলস রিপোর্টে। আমরা সারা জীবন ধরেই দেখবে শিখি। তুমি প্রতিদিন কিছু না কিছু দেখবে নতুন কিছু শিখছো, ঠিক বলছি? সেটা আমার মাধ্যমে হোক বা আদার্স যে কোনো কারো মাধ্যমেই হোক, যা হোক কিছু দেখবে একটা শিখছি প্রতিদিন। জ্যাকোয়াস ডেলস রিপোর্ট টু ইউনেস্কো ওয়াজ টিল্ট লার্নিং দ্য ট্রিজার হুইথিন, এটা বলা হয়েছে, এগুলো ধরবে না যদিও। রিভাইসড ব্লুমস ট্যাক্সোনমি সম্বন্ধে কোনো আইডিয়া আছে? ব্লুমস ট্যাক্সোনমি পড়েছো বিএডে? উনিশশো 1956 স্টার্ট হয়েছিল, 2011 শেষ হয়েছিল। অনেকগুলো ডোমেনের ব্যাপার আছে, এখানে অনেক কিছু বিষয় আছে। বিএডের বইগুলো আছে তোমাদের, যদি পারো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিও, না দেখলে অসুবিধা কিছু নেই। সায়েন্সের এত কিছু ধরবে না। কগনিটিভ ডেভেলপমেন্ট সম্বন্ধে কোন আমাদের ফিলোজফারের কথা এখানে বলা হচ্ছে? কগনিটিভ ডেভেলপমেন্ট, পিয়াজেট, তাই তো? কগনিটিভ ডেভেলপমেন্ট, পিয়াজেট কথাটা বলেছিলেন।
তারপরে আছে ভাইগটস্কি। অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে আছে স্যার কিনিথ রবিনসন। অর্গানিক সিস্টেম সম্বন্ধে বলেছিলেন, অর্গানিক সিস্টেম। ডাইভার্জেন্ট থিঙ্কিং, এগুলো কগনিটিভের বলা। আর ব্লুমস ট্যাক্সোনমিতে 3 ডোমেনের কথা বলা আছে, দ্য 3 ডোমেন্স অফ লার্নিং, ব্লুমস ট্যাক্সোনমি। তারপরে বিএফ স্কিনার। স্কিনার কি জন্য বিখ্যাত বলো তো? স্যার প্রাচীন অনুবর্তনবাদ। ঠিক। জন ডিউই কি জন্য বিখ্যাত? প্রাগমাটিজম, তাই না? আইডিয়ালিজম, প্রাগমাটিজম, রেডিনেস, কি বলছি রেডিনেসই তো লেখা, রেডিনেস। বলছে হোয়াট টাইপ অফ এডুকেশন ইজ জন ডিউই মোস্ট ফেমাস ফর? স্পেশাল এডুকেশন, হায়ার এডুকেশন, প্রোগ্রেসিভ এডুকেশন, প্রাইমারি এডুকেশন। এখানে বলছে প্রোগ্রেসিভ এডুকেশন মানে জন্যই জন ডিউই বিখ্যাত। আর প্রোগ্রেসিভ এডুকেশন মানে কি? প্রোগ্রেসিভ এডুকেশন মানে হচ্ছে লে স্ট্রং এমফাসিস অন প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা কি প্রোগ্রেসিভ বলছে। একটা অঙ্ক ধরি, দেখি পারো। বলছি এভরি ইন্টিজার ইজ কি হবে? ন্যাচারাল নাম্বার, ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, প্রাইম নাম্বার। এভরি ইন্টিজার কি হতে পারে? স্যার প্রাইম নাম্বার। এভরি ইন্টিজার রেশনাল নাম্বার হবে না? সমস্ত ইন্টিজার কি প্রাইম হয়? 4 কি প্রাইম হবে? এভরি ইন্টিজার রেশনাল নাম্বার হবে, 0, 1, -1, +-1, এইগুলো তো, +-2। আর 0 একটা রেশনাল, 0কে 0/1 এই ফর্মে লেখা যায়, ঠিক আছে? তাহলে এভরি ইন্টিজার হবে রেশনাল নাম্বার। আচ্ছা, কোনো একটা নাম্বার আর তার রেসিপ্রোকাল প্রোডাক্টটা কত হয়? কোনো একটা নাম্বার x এবং তার রেসিপ্রোকালের প্রোডাক্ট, তাহলে 1/x, তাই তো? তাহলে 1ই হবে, এবং কন্ডিশন কি? x নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তো বাজলো 10:30। পড়াশোনা করছো না একটু ঘুরে বেড়াচ্ছ? পড়াশোনা করতে হবে, থিওরি পার্টগুলো বেশ কনসেপচুয়াল করতে হবে, আর আমার ক্লাসগুলো দেখতে হবে। ইন্টারভিউর জন্য যে ক্লাসগুলো দেওয়া হয়েছে ওইগুলো দেখতে হবে। বলছে হু ইজ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি অফ টিচিং স্টাফ অ্যাট গভর্নমেন্ট অ্যাডেড স্কুল? আমাদের এগুলো হচ্ছে গভর্নমেন্ট অ্যাডেড স্কুল, গভর্নমেন্ট স্পন্সর স্কুল,
আমরা যেগুলোতে জব করি বা তোমরা যেগুলোতে জব করবে, তাহলে এখানকার যে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তারা কে জানো? কোশ্চেনটা ধরতে পারে যে তোমাকে যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে কে দেবে। এটা দেবে ওই লিখে নাও, হু ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট অথরিটি অফ টিচিং স্টাফ অ্যাট গভর্নমেন্ট অ্যাডেড স্কুল। যদি পেন খাতা থাকে লিখে নাও। কোশ্চেনটা আমাকে একদিন পড়ছিল, যে হোক একটা, ওই সব নাম বলে হয়তো হবে। লেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অফ দ্য রেকমেন্ডেশন অফ WBSSC। লিখলে, হু ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট অথরিটি অফ টিচিং স্টাফ অ্যাট গভর্নমেন্ট অ্যাডেড স্কুল, স্কুলস লিখবে, এস দেবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান WBSSC of the recommendation of WBSSC। WBSSC রেকমেন্ডেশনটা দেবে কার আন্ডারে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBSSC। একটা স্কুলে দেখবে স্টাফ প্যাটার্ন হয়, ঠিক আছে? স্টাফ প্যাটার্ন একটা স্কুলে দেখবে, যখন তোমরা চাকরি পাবে একটা স্কুলে স্টাফ প্যাটার্ন তৈরি হয়। স্টাফদের নাম লেখা থাকবে, 1 নম্বর 2 নম্বর, এবার সিরিয়াল মিলে। টপ মোস্ট ওপরে কে থাকে বলো তো জানো? সিরিয়াল নম্বর 1-এ, সিরিয়াল নম্বর 1-এ হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন, ঠিক আছে? হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে যদি হেডমাস্টার থাকে তাহলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস সে হবে ওই সিরিয়াল নম্বরে 1 নম্বরে নাম থাকবে। যদি তিনি রিটায়ার করে যান তাহলে যিনি অ্যাসিস্ট্যান্ট আছে তিনি সিরিয়াল নম্বরে থাকবেন 1-এ। ইনিও যদি না থাকে তাহলে টিচার ইনচার্জ, TIC, মোস্ট সিনিয়র টিচার স্কুলের, তাকে যদি TIC করা হয়, সে যদি দায়িত্ব নেয়, তখন তিনি 1 নম্বর পজিশনে সিরিয়ালে থাকবেন। বোঝা গেল? আচ্ছা, যদি হেডমাস্টার থাকে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থাকে, তাহলে প্রথমে 1 নম্বরে হেডমাস্টার, 2 নম্বরে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আর TIC মানে হচ্ছে টিচার ইনচার্জ, হেডমাস্টার কি টিচার ইনচার্জ বলা হবে যদি প্রেজেন্ট থাকে, সমস্ত দায়িত্ব ওই হেডমাস্টার। আচ্ছা, প্রাইমারি স্কুলের যিনি হেড তাকে কি বলা হয় জানো? হাই স্কুলের যিনি হেড তাকে হেডমাস্টার বলা হয়। আর প্রাইমারি স্কুলের যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তাকে কিন্তু হেডমাস্টার বলা হয় না, সবাই বলে হেডমাস্টার, বলে না? ঠিক গো, প্রাইমারি স্কুলে তোমাদের যিনি হেড ছিল, তোমরা তো পড়েছো, এনাকে কিন্তু হেডমাস্টার বলা হবে না। প্রাইমারি স্কুলের যিনি হেড অফ দ্য তাকে হেড টিচার বলা হবে, হেড টিচার, বুঝলে? আর তোমরা যে জবটা পাবে সেটা কি বলো তো? অ্যাসিস্ট্যান্ট টিচার। তোমাকে জিজ্ঞাসা করবে তোমার জবের পোস্টের নাম কি? অ্যাসিস্ট্যান্ট টিচার, ফিমেল মেল যাই হোক, অ্যাসিস্ট্যান্ট টিচার, সংক্ষেপে AT। স্কুলে দেখবে একটা ম্যানেজিং কমিটি থাকে, যেমন গ্রামে একটা ম্যানেজিং, দেখবে একটা গ্রামে একটা কী হয় থাকে না, সেরকম গ্রাম দেখবে বিভিন্ন বিচার টিচার হওয়ার জন্য দেখবে একটা সভা থাকে, সেরকম স্কুলেও একটা MC থাকে। MC মানে হচ্ছে ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটি কিন্তু স্কুল পরিচালনার জন্য মেন ভূমিকা পালন করে, ঠিক আছে? ম্যানেজিং কমিটির স্কুল পরিচালনার প্রধান দায়িত্ব থাকে। এবার এই ম্যানেজিং কমিটির মধ্যে হেডমাস্টার একটা মেম্বার, ঠিক আছে? আর এটা কম্পালসারি একটা মেম্বার থাকে। হ্যাঁ, এই ম্যানেজিং কমিটির মধ্যে একটা সেক্রেটারি থাকবে, একজন প্রেসিডেন্ট থাকবে। এটা সিলেক্টেড হয় যে সমস্ত ক্যান্ডিডেটগুলো ছাত্রছাত্রীদের গার্জেন, মানে যাদের মানে ছাত্র মানে ছেলেমেয়েরা এই স্কুলে পড়ে, সেখান থেকে বা পার্টির তরফ থেকে যদি ইলেকশন হয় তো ভালো, আর সিলেকশন হলে তো যেটা পার্টি সিলেক্ট করে দেবে সেখান থেকেই সেক্রেটারি প্রেসিডেন্ট, এই জন্য এই দুজন ফিক্সড হয়ে চলে আসে যদি সিলেকশন হয়। ইলেকশন যদি না হয়, এবার এই দুজন ফিক্সড হয়ে গেল। এবার স্কুল থেকে একজন হেডমাস্টার, একজন এই গ্রুপ C গ্রুপ D পোস্টের থেকে একজন, দুজন হয়ে গেল। স্কুলের লেন্থ হয়ে যাবে। আর টিচারদের থেকে মানে অ্যাসিস্ট্যান্ট টিচারদের থেকে 3 জন থাকবে, তাহলে 3 আর 2 5 জন হয়ে গেল। আর এখানে 7 জন, আর 7 জন বাইরের মেম্বার থাকবে, ওই গ্রামের এখান থেকে বডিতে থাকবে, ঠিক আছে? এভাবে ম্যানেজিং কমিটি তৈরি হয়। এবার যে কোনো ছুটি বা ধরো কোনো তুমি মেডিকেল যদি তুমি নিতে চাও, তোমাকে ম্যানেজিং কমিটিকে হেডমাস্টারের থ্রু দিয়ে
জানাতে হবে, ঠিক আছে? তাহলে তোমার ছুটিটা গ্রান্ট হবে, যদি তারা পারমিশন দেয়। আর ফিমেলদের ক্ষেত্রে তো জানো একটা সিসিএল চালু আছে, যেহেতু ফিমেল ক্যান্ডিডেট তোমরা অনেকেই আছো, তাহলে এখানে 2 বছরে একটা ছুটি পাওয়া যায়। মানে এই ছুটিটা কিন্তু মানে তোমার বেতন বন্ধ হবে না। এবার 2 বছর কি টানা নিতে পারবে? 2 বছর টানা নেওয়া যাবে না, ম্যাক্সিমাম 6 মাস নেওয়া যায় টানা। টোটাল তুমি সার্ভিস লাইফে তোমার ছেলের বয়স বা মেয়ের বয়স 18 বছর পর্যন্ত পাবে। 18 বছর পেরিয়ে গেলে আর একটা ছুটি পাবে না। 18 বছরের মধ্যেই 2 বছরের ছুটি তোমাকে কাউন্ট করে নিয়ে নিতে হবে। ম্যাক্সিমাম 2 সন্তানের জন্য পাওয়া যায়। 3টে সন্তান হলে 3 নম্বরের জন্য আর দেবে না। ঠিক আছে, এই জায়গাগুলো বললাম। তারপরে আদার্স তো অনেক ছুটি আছে, সিএল আছে, কমিউটেটিভ লিভ, তারপরে হাফ অ্যাভারেজ পে লিভ, এগুলো পরে জানবে, ঠিক আছে? কারো যদি সিএল মেডিকেল হয়, মেডিকেল লিভ বছরে 14টা পায়, এই 15টা মেডিকেল আর 14টা সিএল, এগুলো পায়। এবার এইটা জমে না, এটা খরচ করে দিতে পারে সবাই, কিন্তু এইটা কেউ যদি জমিয়ে রাখে সে চাকরি যে কোনো সময় নিতে পারে, ঠিক আছে? টোটাল কিন্তু আবার 365 বেশি হবে না, 365 বেশি হয়ে গেলে আর পাবে না, মানে 1 বছর 365 প্রতি বছর 15টা করে জমছে, 10 বছরে কত হবে? 150টা। আর 10 বছর 20 বছর চাকরি করলে কত? 300টা। 30 বছর চাকরি করলে আবার 150, 450। 30 বছর তো অনেকে চাকরি করবে, 450টাতে কিন্তু দেওয়া হবে না, 365-র মধ্যেই থাকবে। এই জায়গাগুলো আলোচনা করলাম আজ, পরবর্তী কোনো একদিন বাকিগুলো আলোচনা করে দেবো। আর ডেমোটার জন্য তোমরা প্রিপারেশন নাও বাড়িতে, আর যেদিন এখানে দেবে সেই দিন যেন পুরোপুরি একবারে রেডি থাকি। আমি আজকে কয়েকটা টপিক গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? চলো।